আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ বন্ধুরা, অবশেষে শারমিন রাজের ঘরে ফেরত গেল। কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে। এই যে কেচো বেলারের ওয়াইফ, অর্থাৎ শারমিনের বড় ভাবি এবং শারমিনের মা। শারমিনের মায়ের কথাবার্তা হাবভাব এমন যে তার কখনো উচিতই হয়নি মেয়েকে বিয়ে দেওয়া। সে যদি মেয়েকে একটা ফ্রেশ তার হাতে তুলে দিত, তাও সে শান্তিতে থাকতো না। কারণ সে চায় তার মেয়ে তার কাছে থাকবে, তার চোখের সামনে থাকবে, জামাই তার হুকুমে উঠবে বসবে, তার মেয়ে যখন ইচ্ছা তখন আসবে যাবে। মহিলা বিয়ে হওয়ার পর কখনো দেখিনি রাজের বাসায় যেতে, কারণ মহিলা আসলেই খুব ছোগরি। আর এই মহিলার জন্যই কিন্তু আমি যতটুকু সূত্রপাত মনে হয়েছে শারমিনের এই প্রশ্রয় আশ্রয় যাই বলেন না কেন, এই কেচো বেলাল, মানে বেলাল বলতে, কেচো বেলাল বলতে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কাকে বোঝাচ্ছি, শারমিনের বড় ভাই। এই কেচো বেলাল যতটা না ডেভিলের ভূমিকা রাখছে, তার চেয়ে বড় ডেভিল হলো এই যে শারমিনের মা। শারমিনের মা সেই পুরুষদের সামনে এসে এমনভাবে কথা বলল, এবং কিছু কিছু কথা বলল তার মেয়ে আগের বার তো শ্বশুর শাশুড়ি হাতে তুলে দিয়ে এত নান্নত, এখন এদের হাতে তুলে দিয়ে দেখি কি অবস্থা। আর শারমিন ওই সব লোকজনের সামনে যে এমন কিছু কথা বলল যা সত্যি আপত্তিকর। মনে হয়েছে শারমিন সংসার করতে চাইছে না, ভুল করে এই ফাঁদে পা দিয়েছে, রাজের ফাঁদে পা দিয়ে ফেলেছে। এখন না পাচ্ছে গিলতে, না পাচ্ছে ফেলতে, তো সবাই তাকে ঘেন্নার চোখে দেখবে, তো একটা সুযোগ দিয়েই দেখুক সবার চোখে, সে যাতে খারাপ না হয়। বারবার বিয়ে ভাঙার একটা ব্যাপার আমরা সবাই জানি। শারমিনের আগের বিয়েটা ভেঙেছে, শারমিনের বেবি হয় না তার জন্য। রাজকে সে পছন্দ করেছে, রাজের ইতিহাসে দুটো ছেলে আছে, রাজের ওই বাচ্চার আকাঙ্ক্ষা থাকবে না, এই জন্য সে রাজকে বিয়ে করেছে। যেহেতু সে এই বাচ্চার আকাঙ্ক্ষাটা কোনো পুরুষের পূরণ করতে পারবে না, রাজের সে আকাঙ্ক্ষা নেই বিধায় রাজও ভেবেছে যে আমারও চাহিদা পূর্ণ হবে, টাকা পয়সা কিংবা আমি একটা ইনকামের পথ বা বেছে নিতে পারবো এই মেয়ের দ্বারা, কিংবা এই মেয়ে উপার্জনক্ষম, আমি বসে খেতে পারবো। রাজও যে চরিত্রবান তা তো নয়, কারণ রাজের ক্যারেক্টার কি, রাজের দুটো বউ চলে গিয়েছে, দুটো সন্তান নিয়ে দুটো ঘরে। ভাবতে পারেন কেমন, যে দুটো পরিবারের দুটো সন্তান তার কাছ থেকে নিয়ে গিয়েছে। রাজের মুখের ভাষায় যে সেই ওয়াইফরা লিখে নিয়ে গিয়েছে যে ভরণ পোষণের দায়িত্ব রাজের নিতে হবে না, ছেলে ছেলের ভরণ পোষণের দায়িত্ব রাজের নিতে হবে না, সেই সত্ত্বে সেই বউরা তাদের সন্তানকে নিয়ে চলে গিয়েছে। বউরা কতটা ভালো হলে সন্তানের দায়িত্ব নিয়ে এই ঘর থেকে, কতটা অত্যাচারিত এই রাজের কাছ থেকে হলে বিদায় নিয়েছে ভাবতে পারছেন? কেন তারা রাজের কাছে কোনো চাওয়া পাওয়া, ওই ছেলের ভবিষ্যৎ অর্থাৎ রাজের ছেলের ভবিষ্যতের সমস্ত চিন্তা কাঁধে নিয়ে সেই মারা এই বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে পালিয়েছে। তার মানে রাজ কতটা জঘন্য খারাপ, রাজের মা বাবা কতটা জঘন্য চরিত্র হলে সেই দুটো বউ এই রাজের পরিবার থেকে সন্তান নিয়ে দাবি দাওয়া ছাড়িয়ে নিয়ে পালিয়েছে। যদি বুঝতাম সন্তান রেখে গিয়েছে, সন্তানের দায়িত্ব রাজের পালন করতে হচ্ছে, অবশ্যই আমরা ভেবে নিতাম যে আহারে টাকার এমনই মা সন্তানকে ফেলে রেখে পালিয়েছে। তা কিন্তু যায়নি, তাহলে ধরেই নিতে হচ্ছে এখানে রাজের ফল্ট। এবং আমরা শারমিনের কথায় যতটা বুঝতে পারলাম, শারমিনের যে আইডি অর্থাৎ শারমিনের ইনকামের পথটা কে বন্ধ করে দিয়েছে? রাজ। তাই রাজকে সে বারবার ওই লোকজনের সামনে হুঁশিয়ারি দিচ্ছে, আমার শর্ত একটাই, সেটা হলো আমার চ্যানেলে ঢুকতে পারবে না। একটা নয়, কয়েকটা, তার মধ্যে প্রধান শর্ত এটা যে আমার চ্যানেলে ঢুকতে পারবে না, আমার চ্যানেলে উকিয়ে দিতে পারবে না, আমার চ্যানেলের ব্যাপারে সে কখনো কোনো নজরদারি করতে পারবে না, কোনো খবরদারি করতে পারবে না। তো রাজ কথাটা মেনে নিয়ে অবশেষে গিয়েছে। দ্বিতীয় শর্ত ছিল যে তার
তার বাবা মার বাড়ি, বাবা তো নাই, মা ভাইয়ের কাছের বাড়ির কাছে যে বাড়িটা ছিল সেই বাড়িতেই উঠতে হবে, সেখানেই সংসার করতে হবে, কারণ আসা যাওয়ার পথ যাতে খুব সহজে যখন ইচ্ছা তখন শারমিনের মা কোক দিলেই শারমিন যেন হাজির হয়ে যায়। এভাবে আসলে সংসার হয় না। রাজ গতকাল তার ভিডিওতে বলছিল চালাকে চালাকে কখনো সংসার ঠোকাঠুকি হবেই, চালাকে চালাকে ঠোকাঠুকি হবেই। আসলেই শারমিনও অত্যাধিক চালাক, রাজও অত্যাধিক চালাক। তাই রাজ বলছে তার বোকা হয়ে যেতে হবে। হ্যাঁ রাজ, তুমি যদি এই চালাকের সঙ্গে সংসার করতে চাও তোমার তো বোকা হতেই হবে। আর বোকা হয়ে তোমার কি করতে হবে? শারমিনের কথায় উঠতে হবে, বসতে হবে, শারমিনের ইনকাম খেতে হলে শারমিনের মাথায় তেল দিতে হবে। এবং রাজ এবার সেটাই করবে, কারণ রাজ এবার সোনার হরিণ পেয়েছে, ডিম পাড়া সোনার হাঁস পেয়েছে হাতে। রাজ চেয়েছিল একসঙ্গে এই হাঁসটাকে জবহ করতে, বাট যখন দেখলো জবহ করলে পুরোটাই শেষ হয়ে যাচ্ছে, তখন এবার রাজ আর জবহ করবে না। ধীরে ধীরে এই ডিম কিভাবে তার আয়ত্তে আনা যায়, কিভাবে এই সোনার ডিম তার খাঁচায় এনে রাখা যায়, সেটাই চেষ্টা করবে। হ্যাঁ, এবার সেটাই চেষ্টা করবে। আর শারমিনকেও বলি, তুমি কি তোমার মানে ভাই মা বিয়ে হওয়ার পর এত টান কেন থাকবে? আর এত টান থাকলে তুমি বিয়ে করলে কেন? কিসের আশায়? তুমি তো সন্তানের মা হতে পারবে না। তোমার তাহলে কি দরকার ছিল? 9টা বছর সংসার করে তো দেখেছো সংসারের কি স্বাদ, সংসারে কি জ্বালা, সংসারে কি হয়। তাহলে তুমি কেন আবার সংসার পাতার জন্য এত উতলা হয়ে গেলে? তুমি রাজের সঙ্গে রাজের সমস্ত কিছু জানার পরও রাজ যে একটা খারাপ চরিত্রের লোক, এটা তো অবশ্যই তুমি জানো, কারণ তোমার ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন 1 যুগের বেশি, বোধহয় 15-16 বছর বলেছিল, তা রাজের সঙ্গে এই কেঁচো বেলালের বন্ধুত্ব। তো অবশ্যই তুমি সব কিছু জানো, রাজও তোমার সব কিছু জানে। রাজ তো না হয় তোমাকে পছন্দ করেছে তোমার টাকার জন্য, নিজে ভাইরাল হওয়ার জন্য, নিজে ইনকাম করে গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, বাট তুমি কোন আশায় রাজকে বিয়ে করেছো? সংসার করবার আশায় নিশ্চয়ই। কারণ তাছাড়া তো রাজের আর কিছু নেই। রাজের অর্থনৈতিক অচ্ছলতা, রাজের কে তুমি মা হওয়ার আকাঙ্ক্ষাটাও মেটাতে পারবে না, নিজে হতে পারবে না মা, বাবা হওয়ার আকাঙ্ক্ষা তো পরের কথা। তাহলে তুমি কোন আশায় রাজকে বিয়ে করেছিলে? কেবলমাত্র জৈব শারীরিক চাহিদা মেটানোর জন্য? সেটাও তো যতটা বুঝতে পারি তোমার বেশ অসুবিধা, যার জন্য তুমি বিয়ে হওয়ার আগে চিকিৎসার নামে গিয়েছিলে ডাক্তার দেখাতে সেখানে বিদেশে, এবং এখনও তুমি প্রায় ডাক্তারের কাছে যাও, তোমার কোমর ব্যথা হয়। আমরা যতই বলি রাজ মারধর করেছে, রাজ এটা করেছে ওটা করেছে, আরে ভাই রাজ কতটা মারতে পারে? 2-একটা চট থাপড়ের বেশি না, কারণ ওটা শারমিন, ওর গায়ে ব্যাপারী পরিবারের রক্ত, বুঝতে হবে। 1টা থেকে 2টো চট দেওয়ার ক্ষমতা অন্য সবার বইয়ের থাকলেও, অন্য সবার বইয়ের উপর থাকলেও রাজের শারমিনের উপর সে ক্ষমতাটা রাখে না। আমরা প্রতিনিয়ত দেখেছি শারমিন উচ্ছ্বাসের সঙ্গে রাজকে নিয়ে শপিং করছে, ঘুরে বেড়াচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। রাজ এও দেখেছি শারমিন রাগ করে ঘুমিয়ে আছে, সে সারা রাত ঘুমাতে পারেনি তাই ঘুমিয়ে আছে, ম্যাডাম ঘুমিয়ে আছে। আর রাজ চা বানিয়ে খাচ্ছে, এটা করছে ওটা করছে, একটু চায়ের জন্য ঘ্যান 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 প্যান 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 করছে। শারমিনের মুখ কখনো অন্ধকার দেখিনি। কখন দেখেছি? শারমিনের শাশুড়ি আসলে। শারমিনের মুখটা অন্ধকার হয়ে যায়। শারমিন যতই বলুক যে আমার সংসারে কোনো ঝামেলা নেই, ননদ নাই, দেবর নাই, ভাসুর নাই, আমার সংসার খুব ছোট, শ্বশুর শাশুড়ি খুব ভালো। হ্যাঁ,
তোমার শ্বশুর শাশুড়ি যদি এতই ভালো হতো তাহলে তোমার মা একথা বলতো না শ্বশুর শাশুড়ির হাতে দিয়ে অনেক নান্নত হয়েছে? তাহলে তোমার ভাই বাবু শ্বশুর শাশুড়ি গায়ে হাত তুলতো না, শাশুড়িকে অপমান করতো না? শুনেছি তো, জেনেছি তো বাবু নাকি শারমিনের শাশুড়ি গায়ে হাত তুলেছে। নিশ্চয়ই শাশুড়ির সঙ্গে শারমিনের এমন কিছু হয়েছিল যার জন্য গায়ে হাত তুলতে বাবু বাধ্য হয়েছে। মানে এমন কিছু শারমিন বাসায় বলেছে যে শাশুড়িরও দোষ আছে, তাই ধাক্কাধাক্কি করেছে। তাই রাজ এবং রাজের মায়ের গায়ে ধাক্কাধাক্কি করে বাবু সেটাকে প্রতিশোধ আকারে নেওয়ার চেষ্টা করেছে। তো যাই হোক বন্ধুরা, সেটা বড় কথা নয়। বড় কথা হলো যে শারমিন সব কিছু জেনে কিছু সত্যের বিনিময়ে সংসার করতে গিয়েছে। সত্য দিয়ে যদি কি কারোর সংসার টিকা যেত তাহলে এই বাংলার আর ঘর ভাঙার কাহিনী শুনতে হতো না। এই 4 মাস না যেতেই যাদের সংসারে ভাঙনের সুর, যারা পাড়া প্রতিবেশী লিডার এনে তাদের হাতে মেয়ে তুলে দেয় এবং সত্য দিয়ে মেয়ে তুলে দেয়, যে মেয়ের মা যত চালাক সেই ঘরের সেই মেয়ের ভাঙন, সংসারে ভাঙন হয় তত তাড়াতাড়ি। শারমিনের মা তার জ্বলন্ত প্রমাণ। শারমিনের মা যথেষ্ট ক্যাটকেটি চালাকি একটা মহিলা, অন্তত মেয়ের ব্যাপারে, যার জন্য তার মেয়ের সংসারে অশান্তি লেগে থাকে। আর হ্যাঁ, গত বছর যে 9 বছর শারমিন ওই ঘরে সংসার করেছে, তার একটা কারণ ছিল বোধহয় শারমিনের বাবা লোকটা বোধহয় চাইতো না তার মেয়ের সংসার ভাঙুক, কিংবা শারমিনের মাকে অত বেশি প্রশ্রয় দিত না যতটা প্রশ্রয় এখন শারমিনের মা পাচ্ছে। শারমিনের বাবা বেঁচে থাকলে বোধহয় শারমিনের সঙ্গে রাজের এই সম্পর্কটাও এতটা খারাপের দিকে যেত না, কারণ লোকটার মধ্যে একটা যথেষ্ট ভদ্রতা, যথেষ্ট সহনশীলতা একটা ভাব ছিল। তো দেখা যাক, শারমিন তো অবশেষে কান্নাকাটি করে তা রাজের কাছে ফেরত গেল সত্য সংসার করতে। সত্যগুলা মেনে নিয়ে রাজও সংসারে দিয়ে মানে ফিরিয়ে নিল শারমিনকে। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হয়, রাজ কিন্তু যথেষ্ট আপসেট হয়ে পড়েছিল শারমিনের এ ধরনের আচরণে। রাজের বয়স বেড়ে গেল মাত্র এই কয়দিনে। রাজ নিজের ব্যক্তিত্ব, পুরুষত্ব কোথায় যেন হারিয়ে গেল। মাটিতে বসে আসামির মতো সবার সামনে কেমন যেন হাত জোর করে আছে, এরকম একটা ভাবে মাটিতে বসেছিল বাবা ছেলে, যেটা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছিল। আরে শারমিন, যার সংসার করবি তাকে যদি মাথায় তুলে 10 জনের সামনে তার যদি সম্মানহানি করবি, তাহলে তুই কি? কথায় আছে না, রাজা যদি হতে পারে তাহলে রানী হওয়াটা সহজ হয়। তুই তো তোর বরকে রাজা বানাতে পারলি না, তাহলে তুই রানী হওয়ার স্বপ্ন কী করে দেখছিস? যাক বন্ধুরা, তো ওদিকে তো বাপ্পি, তিশা, তানজিলা তাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না। তারা কোনো ভিডিও দিচ্ছে না, দেওয়ার কথাও নয়। কিন্তু ভিডিও কারা দিচ্ছে? ভিডিও দিচ্ছে শারমিন আর খুকি। আরও আছে কে? ওই যে সাদিয়া, কুইন সাদিয়া। এরা ভিডিও দিয়ে ফুটাফুটি কান্নাকাটি করে বাহার দিচ্ছে সাদিয়া, শারমিন বলতে শাহিনের বউ শারমিন আর খুকি। তারা মোটামুটি ভিউ কামিয়ে নিচ্ছে। আর ইত্যাদি ইত্যাদি কিছু চ্যানেল তো অবশ্যই আছে। খুকির যে কথাবার্তা, খুকির যে ধরে নিলাম শিং মাছ শারমিন, অর্থাৎ কে যেন শাহিনের ওয়াইফ শারমিন শিং মাছ, তার কথা ধরে নিলাম সে বাড়িতে বসে আছে। কিন্তু খুকি
তুমি তো 14 গোষ্ঠী নিয়ে উঠে পড়েছো সেখানে। পদ্মাপাড় মোটামুটি এখন মরা বাড়িতে একটা আস্থানা গেড়ে বসছে, আনন্দ ফুর্তিতে মেতে উঠেছে ওখানে। মারা গিয়েছে না, ফুর্তির একটা জায়গা তৈরি করে দিয়ে গেল ওই আন্টি, অর্থাৎ নাজবুলের মা। ঠিক বুঝতে পারলাম না, বাপ্পির মা বোধহয় একটা ফ্লোর করে দিল পদ্মাপাড়কে, দ্বিতীয় হোম অর্থাৎ দ্বিতীয় পদ্মাপাড় একটা মানে বাড়ি তৈরি করে দিয়ে গেল, পদ্মাপাড়ের জন্য একটা বাড়ি তৈরি করে দিয়ে গেল। ওখানে আমরা দেখলাম খুকির একটা ভিডিওতে দেখলাম কতদিন যে খুকি লেকচার মারছিল ছাদে উঠে, আমাকে একটা ছবি তুলে দাও, সূর্য চাঁদ তারার সঙ্গে কথা বলছিল। তখন দেখলাম যে বাবু আরিফ তারা বেশ আনন্দে ওখানে বসে সেলফি তুলছে, ছাদে ঘোরাঘুরি করছে। তারপরে খুকির মাকে দেখলাম ওখানে। আসলে বুঝি না এরা কেন এসছে, 14 গোষ্ঠী মিলে কেন এসছে। আসতেই পারতো, বড় ভাই শাহিন আসতে পারতো, বাবু আসছে, আরিফ আসছে, তারপর ভোলা, মেবি ভোলা আসছে, শাহিন আসছে, বাস না। বাকি লোকদের কি আসার কি দরকার? ওখানে একেবারে খুকির মা, খুকির বাল বাচ্চা, খুকির শাশুড়ি এসছে, সেটাও মেনে নিলাম। বাকি লোকদের মানে এই পদ্মাপাড়ের এই যে আবর্জনাগুলো সব যে উঠে এসছে, এই যে মরিয়মের মা অর্থাৎ ভুটকি, কে যেন সাবিনা, আমি আসলে ভিডিওটা অনেক দিন দেই না, তো আপনাদের মাঝে কথা বলি না, আস্তে আস্তে রপ্ত হয়ে যাবে। সেই সাবিনা ওইটুকু বাচ্চা নিয়ে, আমার বোধহয় মিমও এসছে, কারণ ওপাশে যে শিং মাছ, শাহিনের বউ যে শিং মাছ, সেই শিং মাছ তাতে বললো যে বাসায় কেউ নাই, শুধু তানহা আছে। তানহা তো ওই বাড়ির চাকরানি, খুকির চাকরানি, তো সে আর বাদে কেউ নেই, তার মানে মিম নাই, মিমও চলে এসছে। তো এই যে মিম, খুকি, তারপর ওই সাবিনা, এদের আসার কি দরকার ছিল ওই বাড়িতে? ওটা কি হচ্ছে? ওটা কি কোনো বিয়ে বাড়ি, কোনো মানে আনন্দ ফুর্তি করার জায়গায়? কি একটা মানে ভাবতে অবাক লাগছে। মরা বাড়িতে এসছে, সব এসে ওখানে মানে জটলা পাকাচ্ছে। আবার খুকি এসছে কি তাঁতবাড়ি করতে, খুকি এসছে মাতবাড়ি করতে, চামচাগিরি করতে। সেই দুজনের চামচাগিরি, যে দুজনকে নিয়ে আলোচনা হবে, অর্থাৎ তানজিলা তো আপন দাদি না, তাই তানজিলা খুব কান্নাকাটি করছে। আরেকটা হলো তিশাকে নিয়ে সবাই আলোচনা করবে, শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো না, এটা ওটা, ওই জন্য সে কী করছে, তিশারও চামচামি করছে। আরে সবচেয়ে আনন্দিত তো তিশা আর তানজিলা, ওদের পথের কাঁটা দূর হয়ে গেল। মহিলা মরার আগে 2 দিন আগ থেকে ছটফট করছিল, সে কি তার ছেলেকে সেটা জানায়নি যে আমার ঘরের মধ্যে দম বন্ধ হচ্ছে? পাড়া প্রতিবেশীর ঘরে ঘরে মহিলা ঘুরে বেরিয়েছে, আশেপাশের সব বাড়িতে গিয়েছে, তার শরীরে অস্থিরতা লাগছে, সবাইকে বলছে। সেটা কি সে তার ছেলেকে বলেনি? অবশ্যই বলেছে। আমার তো মনে হয় তার ছেলেকে বলেছে বেধায় তার ছেলের সঙ্গে ওই যে তিশার রাগ করে বাড়ি চলে এসেছিল, সূত্র কিন্তু ওটাই, যে বোধহয় বাপ্পি বলেছিল মা এরকম অস্থির হচ্ছে, শরীরটা ভালো না, তোমাদের বাড়ি যাব না, চলো বাড়িতে যাই। এটাই ছিল মূল কারণ, ঝগড়ার মূল কারণ। তার জন্য তিশা টেকনিক করে বাড়িতে চলে আসছে, কারণ জানে যে কান টানলে মাথা চলে আসে। তাই আমি রাগ করে চলে গেলে বাপ্পি বাধ্য হবে এখানে আসতে, তাই বাপ্পি গিয়েছিল বাড়িতে। সূত্রটা এখানে, এটা নিয়ে আমি ভিডিও খুব শীঘ্রই আসবো নিয়ে, আমি অলরেডি 2-1জনের সঙ্গে কথা বলছি ব্যাপারটা নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে সাপোর্ট দিন, ভালোবাসা নিন। আল্লাহ হাফেজ।